everyone, welcome to another lecture with me in this ARN tutorial channel. After so many days আমি আবার চলে এসেছি তোমাদের নেক্সট পার্টটা পড়ানোর জন্য, যেটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ছিলাম সেইটার। তো আজকে আমরা তার কিছুটা পার্ট শেষ করে নেক্সট পার্টে আমরা চেষ্টা করব চ্যাপ্টারটা কমপ্লিট করার। তো আমরা উদ্ভিদের বিভিন্ন নিষেক প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম। নিষেক প্রক্রিয়া অর্থাৎ আমরা জানি যেখানে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ অথবা পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে একটা জাইগোট উৎপন্ন হয় তাকে বলা হয়, সেই যে পদ্ধতি তাকে বলা হয় নিষেক। আমরা একটা ভূমিকা পড়ে আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি উদ্ভিদের নিষেকের সংজ্ঞা ও নিষেক প্রক্রিয়া এবং দ্বি নিষেক কাকে বলে সেটা আমরা পড়বো। তো ফার্স্টে একটা ভূমিকা পড়ে নিই। তো সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদে ফুল হয়ে থাকে সেরকম উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। তো সপুষ্পক উদ্ভিদের দ্বি নিষেক একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই দ্বি নিষেক কি সেটা আমরা ডিটেলসে আরও পড়বো। তো নিষেক পরাগ থেকে উৎপন্ন পুং গ্যামেট এর সঙ্গে ডিম্বকে গঠিত স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণুর মিলন ঘটে। তো আমরা জানি যে পরাগ যে অংশটি আছে বা পরাগধানী, সেখান থেকে পুং জনন কোষ, যেটাকে আমরা পুং গ্যামেটও বলে থাকি, সেটা উৎপন্ন হয় এবং ডিম্বক যেটা হচ্ছে গিয়ে ডিম্বাশয়ের ভেতরে উৎপন্ন হয়, যেটা আসলে স্ত্রী জনন কোষ। তো এই স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ যখন মিলিত হয় সেই পদ্ধতিকে নিষেক বলে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সুতরাং প্রতিটি ডিম্বকে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য পরাগের প্রয়োজন হয়, যেখানে পুং জনন কোষ উপস্থিত থাকে। তো সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া আমরা নিচে আলোচনা করব। তো নিষেকের সংজ্ঞাটা, প্রপার সংজ্ঞাটা আমি একবার রিড আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের যে মিলন পদ্ধতি তাকেই বলা হয় নিষেক। নেক্সট আমরা পড়বো যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটা, সপুষ্পক উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া আছে সেটা একটু ডিটেলসে পড়বো, যে স্টেপ বাই স্টেপ কিভাবে হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে গিয়ে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা নিষেক প্রক্রিয়া যথেষ্ট উন্নত মানের হয়ে থাকে। যখন আমরা প্রথম চ্যাপ্টারে অযৌন জননের ব্যাপারে পড়েছিলাম, সেটা কিন্তু একটি অনুন্নত প্রক্রিয়া, যেখানে কি এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যেটা আছে সেটা অনেকটাই উন্নত মানের একটি প্রক্রিয়া। তো প্রত্যেকটি পরাগের প্রথমে একটি নিউক্লিয়াস থাকে, মানে তার n নাম্বার = 1 হয়। এই নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, তো এবার মাইটোসিস প্রক্রিয়াটা কি? মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কি এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ের মাধ্যমে, বিভিন্ন স্টেজেসের মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয় এবং তারপর দুটি কোষ থেকে চারটি থেকে আটটা এরকমভাবে যে বিভাজন ঘটে, সেই বিভাজন প্রক্রিয়াকে মাইটোসিস প্রক্রিয়া বলা হয়, যার ব্যাপারে আমরা ডিটেলসে কোষ বিভাজন যে চ্যাপ্টার আছে সেটাই আমরা পড়েছি বা পড়বো। তো এদের মধ্যে একটি নালিকা নিউক্লিয়াস এবং অপরটিকে জনন নিউক্লিয়াস বলা হয়। তো প্রথমে যে পরাগের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস দুটি যখন বিভাজিত হয়ে যায়, দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে, তাদের মধ্যে একটা নিউক্লিয়াসকে আমরা বলে থাকি নালিকা নিউক্লিয়াস এবং আর একটা যে নিউক্লিয়াস আছে তাকে আমরা বলে থাকি জনন নিউক্লিয়াস। তো এই যে জনন নিউক্লিয়াস, এবার কি হয়, বেশিরভাগ উদ্ভিদের পরাগের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার জন্য জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট সৃষ্টি করে। এই যে এবার জনন নিউক্লিয়াস যেটা ছিল, এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গর্ভমুণ্ড হচ্ছে গিয়ে একটি জায়গায় নিশ্চল। আমরা বেশিরভাগ সময় মানে আগে যে আমরা চ্যাপ্টার্সগুলো পড়েছি সেখানে আমরা দেখেছি যে ডিম্বাণু যথেষ্ট বড় আকৃতির হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটি নিশ্চল প্রকৃতির হয়, ওয়্যারাস যেটা হচ্ছে কি পুং কেশর বা পুং গ্যামেট সেটা ছোট আকৃতির হয় এবং সেটা সচল হয়। তো এই ক্ষেত্রেও সেরকমই, যে পুং গ্যামেটকে স্ত্রী গ্যামেটের কাছে আসতে হবে তাদের নিষেকের যে ঘটনা আছে সেটাকে সম্পন্ন করার জন্য। তো সেই জন্য পরাগধানী থেকে পুং গ্যামেটগুলি স্থানান্তরিত হয়ে গর্ভমুণ্ডে যায়। তো এবার সেই যাওয়ার জন্য এই যে জনন নিউক্লিয়াস যেটা ছিল সেটা আবার দুটো ভাগে বিভাজিত হয়ে যায় এবং সেটি দুটো ভাগে বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট গঠন করে। ঠিক আছে, তো এই যে এরপর যে এই অবস্থা হয়, এই যে দুটি পুং গ্যামেট আছে সেই পুং গ্যামেট দুটি গর্ভমুণ্ডে যে স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরাগ যোগ। অর্থাৎ পরাগ যেটা কিনা পুং কেশর যার ভেতরে আছে সেই পরাগের গর্ভমুণ্ডে যোগ ঘটছে, তো পরাগ যোগ সেই প্রক্রিয়াটাকে বলা হয়।
এই সময় গর্ভমুণ্ড থেকে এক প্রকার আঠালো রস নিঃসৃত হয়। এবার এই রসের মধ্যে কি কি থাকে? এই রসের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেটস থাকে এবং বিভিন্ন রকম পরিপোষক পদার্থ যেগুলো কিনা ভাইটামিনস, মিনারেলস এইসব থাকে, এবং পরাগরেণুর সেটা অঙ্কুরোদ্গমে সাহায্য করে থাকে। তো সেই যে রসটা নির্গত হয় সেটা একটা নতুন গাছের সৃষ্টিতে সাহায্য করে থাকে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে কি হয়, এরপর সেই পরাগরেণু আস্তে আস্তে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে সেই পরাগ নালিকা গঠন করে এবং পরাগ নালিকা গঠন করে। এই নালিকা কি করে, এই নালিকা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় ভেদ করে ডিম্বকের ভ্রূণস্থলী অবধি পৌঁছায়। এবং নিষেকের আগে কি হয়, ভ্রূণস্থলী উভয় প্রান্তে তিনটি করে মোট 6টি হ্যাপ্লয়েড কোষ এবং মধ্যভাগে নির্মিত নিউক্লিয়াস নামে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে থাকে। তো অবভিয়াসলি শুধু পরাগের মধ্যে যে পুংকেশর ছিল সেটাই শুধু সেই স্থানে পৌঁছে গেলে হবে না, তাকে সেই ভ্রূণস্থলী অবধি পৌঁছাতে হবে সেই নিষেক কার্যটি সম্পন্ন করার জন্য। তাই জন্য সেই পরাগ যাওয়ার পরে সেই পরাগ নালিকা গঠন করে, যা সেই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়কে ভেদ করে তাই সেই ভ্রূণস্থলীর কাছে পৌঁছায়। এবং ভ্রূণস্থলীর কাছে পৌঁছানোর পরে সে কি করে, এই যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু নিষেকের আগে ঘটে এবং ভ্রূণস্থলীর কাছে পৌঁছানোর পরে ঘটে। তো এই ঘটনায় কি হয়, ভ্রূণস্থলীর উভয় প্রান্তে দুটো দিকে, ভ্রূণস্থলীর দুদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, মোট 6টা হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয় এবং মাঝখানে নির্মিত নিউক্লিয়াস নামে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এই দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে গঠিত হয়। এই যে মাঝখানে নির্মিত যে নিউক্লিয়াস আছে যেটা ডিপ্লয়েড, সেটা দুটো এন নিউক্লিয়াস দুটো যুক্ত হয়ে 2n বা ডিপ্লয়েড নিউক্লিয়াস, যেটাকে নির্মিত নিউক্লিয়াসও বলা হয়, সেইটা গঠন হয়। এবার এইদিকে তিনটে আর এইদিকে তিনটে যে 6টা কোষ ছিল প্রত্যেকটাই কিন্তু হ্যাপ্লয়েড ইন নেচার, শুধুমাত্র মাঝখানে যে নির্মিত কোষটা আছে সেটা শুধুমাত্র ডিপ্লয়েড ইন নেচার। সো লাইক n+n+n অ্যান্ড এখানে n+n+n অ্যান্ড মাঝখানে 2n, তাই তো। তো এবার এই যে 6টা হ্যাপ্লয়েড কোষ ছিল সেই কোষের মধ্যে ডিম্বক রন্ধ্রকের দিকে যে তিনটে কোষ ডিম্বক রন্ধ্রকের দিকে থাকে সেই তিনটে কোষকে বলা হয় গর্ভযন্ত্র। এবার গর্ভযন্ত্রের একটা মানে এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, একটা মাঝখানে আছে। এবার এই যে মধ্যিখানের যে কোষটা আছে তাকে বলা হয় ডিম্বাণু এবং পাশের যে দুটো কোষ থাকে তাকে বলা হয় সহকারী কোষ। আর ডিম্বকের মূলের দিকে যে তিনটে হ্যাপ্লয়েড কোষ থাকে তো তাকে বলা হয় প্রতিপাদ কোষ। সুতরাং তোমরা বুঝতেই পারছো পুরো স্ট্রাকচারটা কিরকম হচ্ছে। ভ্রূণস্থলীতে যাওয়ার পর উভয় প্রান্তে এই দিকে আর এই দিকে তিনটে করে হ্যাপ্লয়েড সেল, টোটাল 6টা হ্যাপ্লয়েড সেল থাকছে। তো যেটা গর্ভরন্ধ্রের কাছে যে তিনটে সেল আছে তার মাঝের সেলটাকে ডিম্বাণু বলা হয়, আর তার পাশের দুটি সেলকে বলা হয় সহকারী কোষ, এবং ডিম্বক মূলের দিকে যে তিনটে কোষ থাকে তাকে বলা হয়, তিনটে কোষকে বলা হয় প্রতিপাদ কোষ, আর যে মাঝখানে যে কোষগুলো থাকে সেই একটাই কোষ যেটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, তাকে আমরা বলে থাকি নির্মিত নিউক্লিয়াস। পয়েন্টে আমরা চলে যাব, এটা হচ্ছে পুরোপুরি কিভাবে নিষেকটা হয়ে থাকে সেটা আমি বোঝাচ্ছি। এরপর কি হয়, অগ্রনালীর সামনের দিকে লুপ্তপ্রায় অবস্থায় নালিকা নিউক্লিয়াস ও পেছনে দুটি জনন নিউক্লিয়াস থাকে। এবার যত প্রসিডিওরটা নিষেকের কাছাকাছি যেতে থাকে তখন দেখা যায় যে নালিকা নিউক্লিয়াস যেটা ছিল সেইটা আর যে দুটো জনন কোষ ছিল সেটা আস্তে আস্তে তারা বিলুপ্ত হতে থাকে। পরাগ নালিকা ডিম্বাশয়ের কাছে পৌঁছালে ডিম্বকের আকৃতি ও অবস্থানের উপরে এর প্রবেশপথ নির্ধারিত হয়। তো যেরকমভাবে সে মানে যে দিকে সে এগায় তার উপর ডিপেন্ড করে তার প্রবেশ পথটা যে কোন দিক থেকে সে ভ্রূণস্থলীর ভেতরে ঢুকবে সেটা ডিসাইড করা হয়। সাধারণত ঊর্ধ্বমুখী ডিম্বকে পরাগনালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করে। তো যখন ডিম্বকটা ঊর্ধ্বমুখী হয়ে থাকে, উপরের দিকে থাকে, তখন পরাগনালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের ভিতরে প্রবেশ করে। এই যে প্রকার প্রবেশকে একে বলা হয় পৌরোগ্যামী। এবার যদি ডিম্বক মূল দিয়ে পরাগনালিকা প্রবেশ করে তাকে বলা হয় ছেলাজোগ্যামী,
এটা হচ্ছে গিয়ে অধোমুখী ডিম্বকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ ডিম্বক যদি উপরের দিকে থাকে সেই ক্ষেত্রে পরাগনালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে সেই তার ভেতরে প্রবেশ করে, সেই যে প্রসিডিওরটা তাকে বলা হয় পুরোগামী। আর ডিম্বক যদি অধোমুখী থাকে বা নিচের দিকে থাকে তখন পরাগনালিকা ডিম্বক মূলের দিক থেকে সে প্রবেশ করে, তাকে বলা হয় চেলাজোগ্যামি। আর পরাগনালিকা ডিম্বক ত্বক দিয়ে যদি প্রবেশ করা হয় তাকে বলা হয় মেসোগ্যামি। এটা আবার পার্শ্বমুখী বা পাশ দিয়ে বা বক্রমুখী ডিম্বকে দেখতে পাওয়া যায়। এইভাবে যে কোনো পথে পরাগনালিকা ভ্রূণস্থলিতে যেতে পারে। এরপর কি হয়, পরাগনালী ফেটে যায় এবং জনন নিউক্লিয়াস দুটি বের হয়। একটি জনন নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ভ্রূণাণু বা জাইগেট গঠন করে। এর মিলনকে নিষেক বলা হয়। অর্থাৎ সেখান থেকে একটি পুংগ্যামেট কোষ একটি ডিম্বাণু বা স্ত্রী জনন কোষের সঙ্গে মিলিত হয়ে সেটা জাইগোট বা ভ্রূণাণু গঠন করে। এই পুরো পদ্ধতিটাকে নিষেক বলা হতো। এটা টোটাল প্রসিডিওর ছিল কিভাবে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক হয়ে থাকে। নেক্সট টপিকে আমরা চলে যাব। নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের এই ফটোটা দেখিয়ে দিই। যেহেতু আমরা অনেকগুলো পয়েন্টস, অনেকগুলো টার্মস আমরা ডিসকাস করলাম, তো এই যে ফটোটা যেটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার, যেখানে অ্যাটলিস্ট টার্মগুলো তোমরা বুঝতে পারবে যে কোন অংশটি কোথায় অবস্থিত। দেখতেই পাচ্ছ এটা একটা জবা ফুল। তো বিশেষ করে আমরা এই ফটোটায় দেখতে পাচ্ছ যে সবকিছু ওরা আর কি মানে পয়েন্টস করা আছে কোন জায়গাটা কোনটা। তো আমরা ফার্স্ট পুষ্পাক্ষ দিয়ে স্টার্ট করবো। একদম নিচের অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ এবং তার উপরে বৃত্তাংশ তোমরা দেখতে পাচ্ছ। এবং এরপর আমরা চলে যাব ডিম্বাণুর মধ্যে। এই যে পুরো অংশটা যে ডিম্বাশয় দেখতে পাচ্ছ, সেই ডিম্বাশয়ের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ডিম্বক। ডিম্বকের ভেতরে থাকছে নির্ণীত নিউক্লিয়াস, ভ্রূণস্থলী, ডিম্বাণু সব তার ভেতরে থাকছে এবং প্রতিপাদ কোষ সমষ্টি এবং সাহায্যকারী কোষ সমষ্টি সবকটা কিন্তু ডিম্বাশয়ের ভেতরে বা ডিম্বকের ভেতরে থাকে। এবং তাছাড়া আছে পাপড়ি এবং দলাংশ, পুংদণ্ড, পরাগনালিকা, পরাগধানী, তারপর গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড কোনটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর তো এটা হচ্ছে গিয়ে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার একটা ডায়াগ্রাম। নেক্সট আমরা যে পড়লাম পেরোগ্যামি, চেলাজোগ্যামি এবং মেসোগ্যামি, সেইটার একটা ফটো তোমরা, সেটার একটা পিক ডায়াগ্রাম তোমরা দেখে নাও। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পোরোগ্যামি। পোরোগ্যামি আমরা পড়লাম যখন ডিম্বক রন্ধ্রের দিক থেকে পরাগনালিকার প্রবেশ ঘটে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। তো দেখতেই পাচ্ছ। নেক্সট বি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে চেলাজোগ্যামি। সেটা হচ্ছে গিয়ে যখন ডিম্বক মূলের দিক থেকে তার প্রবেশ ঘটে তাকে বলা হয় চেলাজোগ্যামি। আর মেসোগ্যামি হচ্ছে গিয়ে যখন পার্শ্ববর্তী কোনো অংশ থেকে বা বক্রভাবে পরাগনালিকা ডিম্বকের ত্বকের মধ্যে থেকে ভেতরে যায় তখন তাকে বলা হয় মেসোগ্যামি। আমরা ভ্রূণস্থলীর গঠনটাও একটুখানি দেখে নেব, কারণ আমরা যে পড়লাম যে নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, সহকারী কোষ, সেটা একটুখানি আমাদের পিকচারের থেকে যদি আমরা বুঝি তাহলে আমাদের বোঝাটা আরও স্পষ্ট হবে। তো এটা দেখতেই পাচ্ছ একটা ভ্রূণস্থলী। তো তার মধ্যে আমরা পড়লাম যে দুই পাশে তিনটে করে 6টা হ্যাপ্লয়েড কোষ থাকে। তো ফার্স্টে উপরের দিকটাই আমরা দেখবো, সেখানে দেখতেই পাচ্ছ যে 3টে কোষ, তার মাঝখানেটাকে বলা হয় ডিম্বাণু এবং তার দুপাশে যে কোষ দুটি থাকে তাকে বলা হয় সহকারী কোষ এবং একদম মধ্যেখানে যে কোষটি থাকে তাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস, যেটা হচ্ছে গিয়ে ডিপ্লয়েড। বাকি প্রত্যেকটা সেল হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড, শুধুমাত্র এই নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে গিয়ে ডিপ্লয়েড বা 2N। এবার তার নিচের দিকে যে 3টে সেল থাকে তো এই 3টেকেই বলা হয় প্রতিপাদ কোষ। এটা হচ্ছে কি একটা ওভারঅল ভ্রূণস্থলীর গঠন, যেটা আমরা নিষেক প্রক্রিয়া পড়ার সময় ডিসকাস করলাম। পড়ে নিই যে পেরোগ্যামি, চেলাজোগ্যামি এবং মেসোগ্যামির পার্থক্যটা কি। পেরোগ্যামি, চেলাজোগ্যামি আর মেসোগ্যামি কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। এবার যেহেতু এইচএস হচ্ছে না, স্টিল এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, তাই সেটা আমি বলে দিলাম। তো ফার্স্ট আমরা পোরোগ্যামি পড়ে একটা করে পয়েন্ট পড়বো এবং তারপর বাকি দুটোর সঙ্গে সেটার কি মিল আছে না সেটা আমরা ডিসকাস করব। তো ফার্স্ট হচ্ছে কি পোরোগ্যামি, ডিম্বক রন্ধ্র পথে পরাগনালিকা প্রবেশ করে। চেলাজোগ্যামি আমরা জানি ডিম্বাক নাভি পথে বা ডিম্বক মূল পথে পরাগনালিকা প্রবেশ করে। মেসোগ্যামির ক্ষেত্রে ডিম্বক ত্বক পথে পরাগনালিকা প্রবেশ করে। নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে পোরোগ্যামি প্রধানত ঊর্ধ্বমুখী ডিম্বকে দেখা যায়, আমরা জানি। চেলাজোগ্যামি অধোমুখী ডিম্বকে দেখা যায় আর মেসোগ্যামি বক্র বা পার্শ্বমুখী ডিম্বকে দেখতে পাওয়া যায়। থার্ড পয়েন্ট ফর পোরোগ্যামি হচ্ছে গিয়ে এতে প্রথম ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হয়, এরপর দ্বিনিষেক ঘটে থাকে। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে মটর গাছ। চেলাজোগ্যামি হচ্ছে গিয়ে এতে দ্বিনিষেক আগে ঘটে, পরে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে। তো পুরো উল্টো জিনিসটা হচ্ছে চেলাজোগ্যামির ক্ষেত্রে।
পৌরোগামীর ক্ষেত্রে যেখানে আগে শুক্রাণু এবং ডিম্বাণুর একটা মিলন ঘটছিল, তারপরে দ্বিনিষেক হচ্ছিল, সেটা কিন্তু চ্যালাজোগামীর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কাজটা হচ্ছে। সেখানে প্রথমে দ্বিনিষেক ঘটছে এবং তারপরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে বিলিতি ঝাউ। আর এবার আমরা দেখে নেবো মেসোগামীর ক্ষেত্রে সেটা কিরকম হয়। মেসোগামীর ক্ষেত্রে কি হয়, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন আর দ্বিনিষেক একই সময়ে ঘটে থাকে। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে কুমড়ো। এই যে নিষেকের সময় যে ডিম্বকের যে পরিবর্তন হয়ে থাকে, যেহেতু ডিম্বক হচ্ছে গিয়ে তোমাদের সচল নয়, সে নিশ্চল, তো তার মধ্যে কি কি পরিবর্তন হয়ে থাকে সেই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা চার্ট করে নেব যে ডিম্বকের মধ্যে তো বিভিন্ন রকম অংশ আছে, সেই অংশের কোন কোন অংশে তোমার বিভিন্ন রকম ডিফারেন্স দেখা যাচ্ছে নিষেকের সময়, সেইটা আমরা পড়ে নেব। ফার্স্ট হচ্ছে কি ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র কি হয়, নিষেকের সময় এর কোনো পরিবর্তন হয় না, নিষেকের পর পরিবর্তন সেই একই জিনিস থাকে, মানে অর্থাৎ নিষেকের পরে ডিম্বক রন্ধ্রই থাকে, তার কোনো রকম চেঞ্জ হয় না। নেক্সট হচ্ছে গিয়ে ডিম্ব বহিস্তক। ডিম্ব বহিস্তক মানে ডিম্বের বাইরে, ডিম্বকের বাইরে যে স্তক থাকে তাকে বলা হয় ডিম্বক বহিস্তক। ডিম্বক বহিস্তকের নিষেকের সময় কোনো রকম পরিবর্তন হয় না, আর নিষেকের পরবর্তী সময়ে একে বীজ বলা হয়, মানে বীজের যে বহিস্তকটা থাকে সেই বীজ একে বলা হয় ডিম্বক বহিস্তক। তো বীজ উৎপন্ন করার জন্য সে রেসপন্সিবল হয়। ডিম্বক অন্তস্তক। ডিম্বক অন্তস্তক হচ্ছে কি ভেতরের দিকে যে ত্বক থাকে, সেটাও কিন্তু নিষেকের সময় কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিষেকের পরবর্তী সময়ে সেটি আবরণ, যে বীজের যে আবরণ, বীজের যে অন্তস্তক সেটা তৈরি করে। অর্থাৎ ডিম্বক বহিস্তক বীজের বহিস্তক তৈরি করে, ডিম্বক অন্তস্তক বীজের অন্তস্তক তৈরি করে। হচ্ছে গিয়ে পোষক কলা। পোষক কলার নিষেকের সময় কি হয়, সাধারণত লুপ্ত হয়, কিন্তু অনেক সময় সেটা দেখা যায় যে সেটা থেকে যায়। এবং নিষেকের পরবর্তী সময়ে কি হয়, এটি পোষক কলা যদি সে লুপ্ত না হয়ে থাকে সেই ক্ষেত্রে সে পেরিস্পার্ম গঠন করে থাকে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে সহকারী কোষ, যেটা আমরা দেখেছি, যেটা ডিম্বাণুর পাশে যে দুটো কোষ থাকে তাকে বলা হয় সহকারী কোষ। তো সেই সহকারী কোষ কি করে, সহকারী কোষ লুপ্ত হয়ে যায়, অর্থাৎ যখন লুপ্ত হয়ে যাচ্ছে নিষেকের পরবর্তীতে অবশ্যই তার কোনো অস্তিত্ব থাকবে না। এরপর হচ্ছে কি ডিম্বাণু। ডিম্বাণু কি হয়, ডিম্বাণু নিষেকের সময় একটি পুং জনন কোষ এর সঙ্গে যুক্ত হয়ে একটি জাইগোট গঠন করে এবং নিষেকের পরবর্তী সময়ে সে ভ্রূণ গঠন করে এবং সেই ভ্রূণ আস্তে আস্তে সময়ের সঙ্গে সে বড় হয়ে ভ্রূণ মুকুল, বীজপত্র এবং ভ্রূণ মূল তৈরি করে। তারপর হচ্ছে গিয়ে মেরু নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াস, যেটা সেটা নিষেকের সময় কি হয়, সেই ডিপ্লয়েড নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে পুং গ্যামেটের মিলন হয় এবং তার ফলে সে তৈরি করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস এবং সেটি নিষেকের পরবর্তী সময়ে শস্য উৎপন্ন করে। এবং লাস্টলি প্রতিপাদ নিউক্লিয়াস, যে তিনটি, যে নিচের দিকে যে তিনটে সেল থাকে, সেই প্রতিপাদ নিউক্লিয়াস তারা কি করে, তারা নিষেকের সময়ই তারা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ নিষেকের পরে তাদের কোনো অস্তিত্ব থাকে না। তো এটা হচ্ছে কি ডিম্বকের বিভিন্ন অংশে নিষেকের মানে সময় এবং তার পরবর্তী সময় যে পরিবর্তন হয় সেই জিনিসটার একটা চার্ট, যেটা তোমাদের আর কি মনে রাখলে খুবই ভালো, তাহলে লেখার সময় এই জিনিসগুলো কখনোই ভুলবে না। অ্যান্ড এগুলো একটা অ্যাজ আ পয়েন্ট হিসাবে তোমরা লিখতেই পারো যে এইসব ডিফারেন্সেস দেখা যায় নিষেকের সময় ডিম্বকের ক্ষেত্রে। আমরা পৌরোগামী, চ্যালাজোগামী, মেসোগামী তিনটেতেই আমরা পড়লাম যে দ্বিনিষেক ঘটে থাকে। কারোর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের আগে ঘটে, কারোর ক্ষেত্রে পরে ঘটে, কারোর আবার একই সময়ে ঘটে থাকে। তো এই দ্বিনিষেক পদ্ধতিটা কি, আগেও যদিও আমরা এটা পড়েছি আগের অযৌন জনন চ্যাপ্টারে, কিন্তু আবার আমরা আরেকবার পড়ে নেব এবং দেখবো যে কোনো ডিফারেন্স আছে কিনা। সো দ্বিতীয় জনন নিউক্লিয়াস মধ্যভাগে অবস্থিত নির্ণীয় নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। তো এই যে দ্বিতীয় দ্বিনিষেক বা দ্বিতীয় জনন, এটা কি হয় আমরা জানি, মানে নিষেকের সময় আমরা সব কিছুই দেখলাম। এবার একটু আগের চার্টেই আমরা পড়লাম যে মাঝখানে যে নির্ণীত নিউক্লিয়াস থাকে সেটা কিন্তু গ্যামেটের সঙ্গে যুক্ত হয়ে সেটা আবার একটা নতুন ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস বা 3 এন্ড শস্য নিউক্লিয়াস গঠন করে। সেই যে পদ্ধতি সেটাকেই দ্বিনিষেক বলা হয়, সেটা আরেকটু আমরা ডিটেলসে দেখে নেব। তো কি হয় যে দ্বিতীয় দুটি যে জনন নিউক্লিয়াস আছে সেটা যে মধ্যভাগে অবস্থিত, তো সেই পুং গ্যামেট এসে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে একটা ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। এইভাবে দুটি জনন নিউক্লিয়াসে দুবার নিষেক হওয়ার পদ্ধতিকে দ্বিনিষেক বলে।
তোমরা যদি ভেবে দেখো যে জনন নিউক্লিয়াস যেটা ছিল, আমরা যেটা জনন নিউক্লিয়াস পড়লাম, তো জনন নিউক্লিয়াস প্রথমে সে বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট গঠন করলো। সেই পুং গ্যামেট আবার সেকেন্ড টাইম এসে এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে তারা তৈরি করলো ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস। তো সেই পার্টিকুলার যে জনন নিউক্লিয়াস সেটা কিন্তু দুবার বিভাজন হলো, দুবার বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সে গিয়ে ফাইনাল একটা প্রোডাক্ট দিল। তো যেহেতু দুবার বিভাজন হচ্ছে তাই বা জনন হচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিজনন বা দ্বিনিষেক। ঠিক আছে, তো সব ও সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক ঘটে। বিজ্ঞানী নাউনিসেন নামে একজন বিজ্ঞানী ছিলেন যিনি প্রথম এই দ্বিনিষেক শব্দটিকে আবিষ্কার করেছিলেন, এবং এই নিষেক ঘটার পর ভ্রূণাণু আস্তে আস্তে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে, যেখান থেকে ভ্রূণমুকুল, ভ্রূণপত্র, বীজপত্র তৈরি হয়। এবং শস্য এবং ডিম্বক যে দুটি অংশ আছে, শস্য হচ্ছে কি বীজ তৈরি করে, শস্য আর ডিম্বক তারা বীজ তৈরি করে এবং গর্ভাশয়ে সেটি ফলে রূপান্তরিত হয়। তো এইটা ছিল নিষেক প্রক্রিয়া। এবার এরপর আমরা দেখব যে নিষেক তো হয়ে গেল, তারপরের যে পরিবর্তন, এই ভ্রূণ যে তৈরি হলো সেটার যে পরিস্ফুটন প্রক্রিয়া, সে আস্তে আস্তে কিভাবে বড় হয়ে ওঠে সেইটার ব্যাপারে আমরা একটুখানি পড়বো। শস্য কি সেটাও আমরা দেখব এর পরের সেগমেন্ট। তো নিষেকের পরে কি কি পরিবর্তন এবং ভ্রূণের পরিস্ফুটন কিভাবে হয়ে থাকে সেইটার ব্যাপারে আমরা একটু দেখে নিই। তো শস্যের সংজ্ঞা এবং গঠনটা আমরা প্রথমে পড়ে নেব। শস্য তো আমরা জানি কিভাবে শস্য নিউক্লিয়াস তৈরি হয় দ্বিনিষেকের মাধ্যমে, সেটা আমরা একটু আগে পড়লাম। তো সেইটা শস্যের সংজ্ঞাটা আমরা পড়ে নিই। তো ডিম্বকের ভিতরে পরিস্ফুটনরত ভ্রূণের প্রধান খাদ্য হলো শস্য, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের শস্য 3N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ নিয়ে গঠিত হয়, অর্থাৎ শস্যটি ট্রিপ্লয়েড হয়। ভ্রূণস্থলীর অভ্যন্তরে দুটি মেরু নিউক্লিয়াস এবং একটি পুং গ্যামেটের মিলনের ফলে গঠিত হয় শস্য নিউক্লিয়াস। এখানে বলে রাখি, মেরু নিউক্লিয়াস আর নির্মিত নিউক্লিয়াস কিন্তু একই জিনিস, তাই জন্য মেরু নিউক্লিয়াসের সঙ্গে বা নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটি পুং গ্যামেট যখন মিলিত হয় তখন সেটা শস্য নিউক্লিয়াস গঠন করে, যেটা ট্রিপ্লয়েড হয় ইন নেচার। তো শস্যের প্রধান কাজ কি? শস্যের প্রধান কাজ হচ্ছে গিয়ে যে বর্ধিত ভ্রূণ, অর্থাৎ যে ভ্রূণ বেড়ে উঠছে তাকে খাদ্য সরবরাহ করা। বেশিরভাগ যে ব্যক্তবীজী উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে কি হয়, এই ভ্রূণের গঠন শস্যের পরিমাণের উপর নির্ভর করে, অর্থাৎ একটি ভ্রূণকে যেহেতু শস্য খাদ্য সরবরাহ করছে, সেই শস্যের পরিমাণ যত বেশি থাকবে ভ্রূণ তত তাড়াতাড়ি বাড়বে এবং সে পুষ্টি সেখান থেকে সংগ্রহ করতে পারবে সঠিকভাবে। তো সেটা তার উপর নির্ভর করে। এবার অনেকগুলি প্রজাতিতে কি করা হয়, এই বীজকে গঠন করার জন্য আবার শস্যকে ব্যবহার করা হয়। সেই শস্য থেকে ধীরে ধীরে বীজ তৈরি হয়, এই প্রকার বীজকে বলা হয় অশস্যল বীজ। এর উদাহরণ হচ্ছে মটর, বিন প্রভৃতি। অনেকগুলি বীজে শস্য বীজ এর মধ্যে সঞ্চিত থাকে, এবং যাদের মধ্যে বীজের মধ্যে অলরেডি শস্য সঞ্চিত থাকে তাদেরকে বলা হয় শস্যলজীব। এদের এক্সাম্পল হচ্ছে গিয়ে রেড়ি, নারকেল ইত্যাদি। আমরা শস্যের ব্যাপারে অনেক কিছু পড়লাম, তো ইটস বেটার কি আমরা একটা শস্যের একটা প্রপার ডেফিনেশন বা প্রপার একটা সংজ্ঞা পড়ে নিই। তো শস্য কাকে বলে? তো ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস ও একটি পুং গ্যামেট মিলনের ফলে যে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস শস্য গঠিত হয় তা মাইটোসিস প্রথায় ক্রমাগত বিভাজিত হয়। মাইটোসিস একটি কোষ বিভাজন প্রক্রিয়া, সেটা আমি আগেই বলেছি। তো সেটি বিভাজিত হয়ে অনেকগুলি প্রাচীরযুক্ত বা প্রাচীরবিহীন নিউক্লিয়াস গঠন করে, তাকে শস্য বলা হয়। তো এটা ছিল শস্যের সংজ্ঞা। এবার শস্যের গঠন কিরকম হয় সেটা আমরা একটু দেখে নিই। তো গুপ্তবীজী উদ্ভিদে প্রাথমিক শস্য নিউক্লিয়াস ক্রমাগত বিভাজিত হয়ে অনেকগুলো অপত্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউ জেনারেশন বা অফস্প্রিং যে নিউক্লিয়াস সেগুলো তৈরি করে। এই নিউক্লিয়াসগুলি পরে প্রাচীরযুক্ত বা প্রাচীরবিহীন অবস্থায় থাকার উপর নির্ভর করে একে আবার 3 রকম ভাগে ভাগ করা যায়। একটা হলো নিউক্লিয়ার, একটা হলো সেলুলার, আর একটা হচ্ছে গিয়ে হোলোবিয়াল। তো 3 রকমের শস্য হয়, প্রাচীরযুক্ত বা প্রাচীরবিহীন, তার উপরে নির্ভর করে এই ডিভিশনটা। আর সেটা হলো নিউক্লিয়ার, সেলুলার এবং হোলোবিয়াল। তো এই নিউক্লিয়ার, সেলুলার এবং হোলোবিয়াল কি সেটা আমরা পড়ে নিই। তো আজকে এই 3টে শস্য টাইপ পড়েই আমরা শেষ করব, কিন্তু তার আগে বলে নিই, অবশ্যই আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাছাড়াও আমার নিজের চ্যানেল আছে স্টাডি উইথ মধুপর্ণা, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা পড়ে নেব নিউক্লিয়াস শস্য কাকে বলে।
তো ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি ক্রমশ বিভাজিত হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস গঠন করে। তো সে বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াস, মুক্ত নিউক্লিয়াস সে গঠন করছে এবং এই মুক্ত নিউক্লিয়াসগুলি প্রথমেই কোনো প্রাচীর তৈরি করে না। প্রাচীর অর্থাৎ যে তাকে ঘিরে যে কোনো পর্দা থাকে তাকে বলা হয় প্রাচীর। তো ভ্রূণস্থলীর কেন্দ্রে একটি ভ্যাকিউল গঠিত হওয়াতে নিউক্লিয়াসগুলি ক্রমশ ভ্রূণস্থলীর পরিধির দিকে বিন্যস্ত হতে থাকে। পরিস্ফুটনের শেষ পর্যায়ে মুক্ত নিউক্লিয়াসগুলির মধ্যে অভিকেন্দ্রিকভাবে অথবা নিম্নমুখীভাবে কোষ প্রাচীর গঠিত হওয়ার পরিপূর্ণ শস্যকলার সৃষ্টি হয়। এর উদাহরণ হচ্ছে কি শস্য আম, লঙ্কা, জবা, আকন্দ প্রভৃতি। অর্থাৎ নিউক্লিয়াস শস্যের ক্ষেত্রে প্রথমে তারা আস্তে আস্তে বিভাজিত হয়ে অনেকগুলি মুক্ত নিউক্লিয়াস গঠন করে, কিন্তু তাদের তখনই প্রাচীর কোনো রকম তৈরি হয় না। কিন্তু যত তারা পরিস্ফুট হতে থাকে, পরিস্ফুটনের শেষ পর্যায়ে যখন তারা চলে যায় তখন এই মুক্ত নিউক্লিয়াসগুলি কি করে, এই মুক্ত নিউক্লিয়াসগুলি মধ্যে আস্তে আস্তে নিম্নমুখী থেকে কোষ প্রাচীর গঠিত হতে শুরু করে। তো অর্থাৎ একদম পরিস্ফুটনের শেষ পর্যায়ে গিয়ে একটা কোষ প্রাচীর তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই রকম যে শস্য থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ার শস্য। নেক্সট হচ্ছে কি সেলুলার শস্য। সেলুলার শস্য কি সেটা আমরা দেখে নিই। ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি ক্রমাগত বিভাজিত হয়ে এবং সঙ্গে সঙ্গে কোষ প্রাচীর গঠন করে। যেটা আমরা নিউক্লিয়ার শস্যের ক্ষেত্রে দেখেছিলাম যে পরিস্ফুটনের শেষ পর্যায়ে গিয়ে তারা প্রাচীর গঠন করছিল, কিন্তু সেলুলার শস্যের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সেলুলার শস্যের ক্ষেত্রে যখনই সেই নিউক্লিয়াসটি বিভাজন স্টার্ট করে তার সঙ্গে সঙ্গে কোষ প্রাচীর গঠিত হয়ে যায়। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে সার্সিডাইফাইলাম জেপনিকাম, যেটা হচ্ছে গিয়ে একটা সাইন্টিফিক নেম। এই গাছটার নাম হচ্ছে গিয়ে কাৎসুরা ট্রি। সেই কাৎসুরা ট্রি এর সাইন্টিফিক নেম হচ্ছে গিয়ে সার্সিডাইফাইলাম জেপনিকাম। এর ক্ষেত্রে প্রস্থপ্রাচীর গঠন করে। এরকম উদ্ভিদে এই সেলুলার শস্য দেখতে পাওয়া যায়। তো এখানে কি হয়, একটা বড় ডিম্বকরন্ধ্রকের দিকে এবং ছোট প্রতিবাদ কোষের দিকে প্রকোষ্ঠের সৃষ্টি হয়। প্রতিটি প্রকোষ্ঠে আবার একটি একটি করে নিউক্লিয়াস থাকে। এরপর এই প্রকোষ্ঠগুলি কি করে, তারা প্রস্থ প্রাচীর গঠন করে। প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। এরপর লম্বভাবে এবং তির্যকভাবে প্রাচীর গঠিত হয়। সুতরাং সেলুলার শস্যের ক্ষেত্রে কিন্তু বিভাজনের পর মুহূর্ত থেকেই কোষ প্রাচীর গঠন শুরু হয়ে যায়। লাস্টলি আমরা পড়ে নেব হলোবিয়াল শস্য। হলোবিয়াল শস্য কাকে বলে? তো এই প্রকার শস্যের ক্ষেত্রে কি দেখা যায়, এটা প্রধানত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গঠিত হতে দেখা যায়। এক্সাম্পল হচ্ছে কি যেমন জানকাস, বুফেনিয়াস প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এই হলোবিয়াল শস্য দেখতে পাওয়া যায়। তো প্রাথমিক ট্রিপ্লয়েড যে শস্য নিউক্লিয়াস আছে সেটি কি করে, সেটি ভ্রূণস্থলের প্রতিপাদ অঞ্চলে যায় এবং সেখানে বিভাজিত হয়ে দুটি অসমান প্রকোষ্ঠ গঠন করে। প্রতিপাদ কোষের উপরের দিকে যে প্রকোষ্ঠটা গঠিত হয় সেটা অনেকটা বড় হয় এবং সেখানে অনেকগুলি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং প্রতিপাদ প্রকোষ্ঠের নিউক্লিয়াসগুলি সাধারণত বিভাজিত হয় না এবং কোষ প্রাচীর গঠিত হয় না। এটি কোষ প্রাচীর বিহীন থাকে, আবার অনেক সময় বিভাজিত হয়ে কয়েকটি নিউক্লিয়াস গঠন করতে পারে। তো সেলুলার এবং নিউক্লিয়ার শস্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু কোষ প্রাচীর কোনো না কোনো পরিস্ফুটন পর্যায়ে তারা তৈরি করে থাকে, কিন্তু হলোবিয়াল শস্যের ক্ষেত্রে সেটা কিন্তু কোষ প্রাচীর, তারা কিন্তু কোনো রকম কোষ প্রাচীর গঠন করে না। তারা শুধুমাত্র বিভাজিত হয়, তারা কোষ প্রাচীর বিহীন হয়। তো এই রকম যে শস্য থাকে তাকে বলা হয় হলোবিয়াল শস্য। আজ এই পর্যন্তই থাক। পরের পোর্শনটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের পড়াবো। থ্যাংক ইউ। I hope I will see you guys soon with my another video.